Good morning. Welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষা প্রস্তুতি। কেপিএসআই মেন স্পেশাল যেটা ফ্রিলি পরীক্ষা হয়েছে আজকে প্রায় 1.5 বছর হতে চললো, এখনো পর্যন্ত রেজাল্ট পাবলিশ হলো না। আশা করা যাচ্ছে যে অবিষয় সংক্রান্ত জটিলতা মিটতে চলেছে এবং খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ হবে। এর আগের ভিডিওতে একটা মোটামুটি টেন্টেটিভ তোমাদেরকে বলেছিলাম যে যেটা ক্যালকুলেশন বলছে সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ হয়তো মেন পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আরো একটা জিনিস সেটা হচ্ছে কেপিএসআই এর ক্ষেত্রে বা ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে আপকামিং যে মেন্স হবে সেই মেন্সে কি ডেসক্রিপটিভ মানের কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 2020 সাল পর্যন্ত আমরা যদি দেখি তাহলে সেখানে দেখব যে ডেসক্রিপটিভ পার্ট যেটা জিকে যে 50 নম্বর আছে সেখানে কোনোটা ফুল 10 মার্কসের আসতো বা হয়তো 2.5 নম্বর করে 4টে পয়েন্ট 4 2.5 10 এরকম থাকতো বা 2+4+4 এইরকম বিভাজন হিসাবে কোশ্চেন আসতো। কিন্তু 2022 সাল বা তারপর থেকে মানে এসওআই নর্মালি কি হয় যে গ্র্যাজুয়েট লেভেলে 4টে পরীক্ষা হয়, একটা একটা হচ্ছে ডব্লিউবিপিএসআই, একটা হচ্ছে কেপিএসআই, একটা হচ্ছে এক্সাইজএসআই, আর একটা হচ্ছে এসওআই সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর। এই 4টে পরীক্ষার হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে ডেসক্রিপটিভ মানের হয়। তো 2022 সাল থেকে প্রথম দেখা গেল এসওআই এর পরীক্ষা দিয়ে স্টার্ট যেটা হলো যে জিকে, সেটা হচ্ছে অনলাইনার টাইপের, মানে একটা শব্দে বা একটা লাইনে উত্তর লিখতে হবে, ফুল মার্কস ওখানে 2 নম্বর পাবে। কিন্তু তার আগে কি হতো, একটু টিকা আকারে বা একটা শর্ট নোট আকারে লিখতে হতো। তো ইদানিং যেটা হয়তো শোনা যাচ্ছে বা বিশেষ সূত্র মারফত যেটা এবার ডেসক্রিপটিভ মানের প্রশ্ন হওয়া মানে পুরনো যেমন হতো সেরকম হওয়ার সম্ভাবনা আছে, বা ফুল 10 মার্কসের না দিলেও টিকা আকারে দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কিছু একটু লিখতে হবে, মানে শুধু একটা লাইনে নয়। তার কারণ এটা হতে পারে যে এর আগের যে ডব্লিউপি বা কেপিএসআই যে পরীক্ষাগুলো হয়েছে এখানে প্রচুর পরিমাণে হল কালেকশন হয়েছিল এবং প্রচুর অভিযোগ জমা পড়েছিল, ইমেল করা হয়েছে ডেপুটেশনের এই সমস্ত জিনিস নিয়ে বলা হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে পিআরবি বোর্ড খতিয়ে দেখবে সেটাও আশ্বাস দেওয়া হয়েছিল। তো সেখান থেকে একটা অনুমান করা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে হয়তো এরকমটা হতে পারে যে ডেসক্রিপটিভ মান তাহলে অনেকটা দুর্নীতি বা হল কালেকশন হলম্যানের যে টোকাটুকির যে ব্যাপারটা থেকে সেটা অনেকটাই কমানো যেতে পারে। এটা পুরোটাই কতটুকু সত্যতা সেটা বোঝা যাচ্ছে না, তবে একটা জিনিস যাই হোক না কেন, যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো কেপিএসআই মেন স্পেশাল, এর আগে তোমাদেরকে বলেছিলাম কেপিএসআই মেন স্পেশাল 3 থেকে 4 মাসের স্পেশাল কোর্স হচ্ছে, যেটা স্মার্ট ওয়েতে খুব তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যে কিভাবে পুরোটা সিলেবাস কভার করবে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে। আজকে থেকে সন্ধেবেলা 6টা থেকে দুটো ক্লাস হবে আজকে পরপর। সন্ধে 6টা থেকে কেপিএসআই মেন স্পেশাল নতুন ব্যাচ শুরু হতে হতে চলেছে। আজকে বিকেল 4টে পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে, আজকে বিকেল 4টে পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে। যারা অ্যাডমিশন নিতে চাইছে 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেই সঙ্গে 1131 ডব্লিউপিএসআই যেটা ফর্ম ফিল আপ হয়ে আছে সেটারও প্রিলিমিন কম্বাইন চলছে। দুটো ব্যাচ কিন্তু আলাদা আলাদা, কেপিএসআই মেন স্পেশাল 3-4 মাসের ব্যাচ আলাদা, আর 1131 ডব্লিউপিএসআই যেটা 7 থেকে 8 মাসের কোর্স প্রিলিমিন কম্বাইন সেটা কিন্তু আলাদা ব্যাচ। তো যারা যেটাতে অ্যাডমিশন নিতে চাইছো কেপিএসআই মেন স্পেশালও নিতে পারো, এটা আজকে থেকে শুরু হচ্ছে। আর 1131 ডব্লিউপিএসআই এটা মোটামুটি 2 সপ্তাহের মধ্যে ক্লাস হয়ে গেল, যারা এটাতে জয়েন করতে চাইছো এটাতেও তোমরা জয়েন করতে পারো। এবার তাহলে আমি দেখো যে জিকে যে ব্যাপারটা সেটা মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করছি যে কেমন কি প্রশ্ন যদি দেয় তাহলে কিভাবে কতটুকু কেমন কি লেখা উচিত বা কেমন হতে পারে। তাই একটা জিনিস বলবো যে ডেসক্রিপটিভকে জিকেটাকে ডেসক্রিপটিভ ওয়েতে পড়ো, যেন প্রিলিমেন বোধ কভার হয়, যেমনই দিক না কেন, বড় প্রশ্ন 10 নম্বরের দিক বা 5 নম্বর বা টিকা আকারে যেমনই দিক যাতে হয়ে যায়। যেমন ধরো কিছু ডেমো কোশ্চেন নিলাম, যে কোনো 3টি হরমোনের উৎস ও কাজ লিখুন, যে কোনো 3টি হরমোনের উৎস ও কাজ লিখুন। আর এটাতে দিয়েছি 3 নম্বর, তারপরে দিয়েছি ডিপিটি ও বিসিজি টিকার পুরো নাম কি 4 নম্বর দিয়েছি, মানে সাধারণত পুরো নামগুলোতে 2 নম্বর করেই থাকে, 2 নম্বর 2 2 4 নম্বর। ফ্লুরোসিস ও ব্ল্যাকফুট ডিজিজ কি দুটো মিলে আছে 3 নম্বর, সে কোশ্চেনে হেরফের হতে পারে। তো এরকম ধরনের প্রশ্ন যদি দেয় তাহলে কতটুকু কি লেখা উচিত, মানে প্রচুর ইতিহাস তা বলে লিখতে হবে না ডেসক্রিপটিভ বলে, যত পারা যায় মূল জিনিসটাকে তথ্যটুকুকে শুধু দিতে হবে। 3টি প্রাণী হরমোন হলো থাইরক্সিন, 1 নম্বর দিয়ে আছে থাইরক্সিন, যে গলায় ল্যারিংসের নিচে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে পরিত হয়। বা শুধু যেহেতু 3টে হরমোনে 3 নম্বর দিয়েছে থাইরয়েড গ্রন্থি থেকে বলে দিলে হয়ে যাবে, যে গলায় ল্যারিংসের নিচে না মনে না থাকলে থাইরয়েড গ্রন্থি থেকে পরিত হয়।
যকৃতে অবস্থিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে এবং দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে মৌলবিপাকী হারের নিয়ন্ত্রণ করে। এটা হলো। 2 নম্বর হচ্ছে কি ইনসুলিন। যে কোনো তুমি এসটিডিএইচ, এসটিএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন যে কোনো হরমোন বলতে পারো। তবুও হচ্ছে এইগুলো এসিটি যেমন পিটুইটারি গ্রন্থি থেকে ওই হরমোনগুলো ক্ষরিত হয়, তাই যে কোনো একটা জায়গা থেকে শুধু ক্ষরিত হচ্ছে সেরকম না বলে গুরুত্বপূর্ণ 3টে হরমোন সম্পর্কে বলাটাই বেশি ভালো। তো একটা থাইরক্সিন বলেছি, যেটা গলায় ল্যারিংস থেকে ক্ষরিত হয়। আর আছে ইনসুলিন। ইনসুলিন হচ্ছে কি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। রক্তে অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রেখে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না। মানে মেন প্রধান কাজ ইনসুলিন যেটা করে সেটা হচ্ছে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা যেটা সেটা বজায় রাখে, গ্লুকোজের যে স্বাভাবিক মাত্রা সেটা বজায় রাখে। 80 থেকে 120 মিলিগ্রাম, যেটা 80 থেকে 120 মিলিগ্রাম প্রতি এমএল প্রতি লিটার রক্তে, সেটাই বজায় রাখে। অ্যাড্রিনালিন কি হচ্ছে বৃক্কে অবস্থিত অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। ভয়, দুঃখ, রাগ, আনন্দ, উত্তেজনাকালে এই হরমোন দ্রুত ক্ষরিত হয়ে পরিস্থিতি মোকাবিলা করে। এই কারণে একে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। যেমন এই হরমোনে আরো অনেক কাজ আছে, হৃদস্পন্দন বাড়ানো, তারারন্ধ্রকে প্রসারিত করা, অমুক তমুক অনেক আছে। এই আগের গুলো আরো অনেক কাজ আছে, কিন্তু শুধু প্রধান যে কাজটা সেই কাজটাই বলবো। আর একটা কোশ্চেন নিয়েছিলাম ডিপিটি পুরো নাম। তো দেখো যে পুরো নাম যদি এরকম দেয়, বেশিরভাগ সবাই আমরা বাঙালি স্টুডেন্ট, বেঙ্গলি মিডিয়ামের সবাই আশা করি বাংলাতেই উত্তর লিখবে জিকে গুলো। তো এই যারা বাংলাতে লিখবে সবটাই বাংলাতেই লিখবে, মানে ডিপিটি পুরো নাম তা বলে এটুকু আবার ইংরেজিতে লিখবে না, এটাকে এইভাবে বানান করেই লিখবে যে ডিপথেরিয়া পারটুসিস, ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস, ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস। বিসিজি, বিসিজির পুরো নাম কি? বিসিজির পুরো নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমিটি গুইরিন, ব্যাসিলাস ক্যালমিটি গুইরিন। এবার এরকম বানানের ক্ষেত্রে অসুবিধা নেই, গুইরিন ইংলিশ বানানে যেরকম থাকে তাতে গয়ে জফলা মানে গয়ে জফলা দেওয়া উচিত। কেউ যদি না দেয় তাহলে নাম্বার কেটে দেবে না, গয়ে হস্য হস্যই রয়েছে দন্তনা দিক লিখলেও নাম্বার পেয়ে যাবে। তারপর দেখলাম ফ্লুরোসিস আর ব্ল্যাকফুট ডিজিজ। তো কি দেখো ফ্লুরোসিস কি হয়েছে যে প্রতি লিটার পানীয় জলে স্বাভাবিক মাত্রা 1 মিলিগ্রামের বেশি হলে সেই জল পান করলে হাড় ও দাঁতের মাড়ি ক্ষয়ে যায়, একে ফ্লুরোসিস রোগ বলা হয়। অর্থাৎ এমনিতে যে ফ্লুরাইড আর্সেনিক এগুলো জলে দরকার, কিন্তু আবার বেশি পরিমাণে যদি হয়ে যায়, যদিও কোনো কোনো জায়গায় ম্যাক্সিমাম পারমিসিবল 1.5 লেখা থাকে, ম্যাক্সিমাম পারমিসিবল 1.5 লেখা থাকে, তবে স্বাভাবিক মাত্রা 1 মিলিগ্রামের মধ্যে থাকাই উচিত। তাই স্বাভাবিক মাত্রা 1 মিলিগ্রামের বেশি যদি হয়ে যায় বা 1.5 মিলিগ্রাম বা তার বেশি আরো যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন সমস্যা যেমন হচ্ছে হাড় ও দাঁতের মাড়ি ক্ষয়ে যায়, একে ফ্লুরোসিস রোগ বলা হয়। ব্ল্যাকফুট ডিজিজ কি হয়েছে প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা 0.05 মিলিগ্রামের বেশি হলে সেই জল ব্যবহার করলে হাত ও পায়ের তলা ছোপ ছোপ কালো কালো হয়ে যায়, ছোপ ছোপ কালো কালো হয়ে যায়, একে কি বলা হয়? ব্ল্যাকফুট ডিজিজ বলা হয়। এটা 10 নম্বরে তাহলে হয়ে গেল একটা আনসার। এবং যদি একটা বড় এসে টাইপের মতো যদি দেয়, এর আগে যেমন এসে টাইপের বলতে একবার কোশ্চেন এসেছিল যে সোশ্যাল মিডিয়া, যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া 2 নম্বর ছিল। সোশ্যাল মিডিয়ার ভালো দিক এবং হচ্ছে খারাপ দিক এইগুলোতে যেমন 4, মানে 2+4+4 এইরকম বিভাজনে ছিল নাম্বার। তো বর্তমানে একটা জিনিস, হ্যাঁ একবার ছিল বন অরণ্য ধ্বংস, যে বন নিধনের কারণ কি, এর খুব কি পরিবেশের উপর প্রভাব পড়বে বলে এরকম। তো বর্তমানে একটা জিনিস যে বিষয়টা নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে কিন্তু খুব সরগরম, মানে এটা একটা ট্রেন্ডিং টপিকের মধ্যে আছে বলতে পারো। সেই জন্য এটা একটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট কোশ্চেন হতে পারে, পরীক্ষায় আসার সম্ভাবনা থাকতে পারে। তো জিকে বা রিপোর্ট রাইটিং এ হয়তো দিতে পারে। তো যে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এর ভালো দিক বা খারাপ দিক আলোচনা করুন, বা সমাজে কতটুকু গ্রহণযোগ্যতা আছে, ঠিক আছে, সেই ব্যাপারটা নিয়ে ধরো আলোকপাত করতে হবে। তাহলে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যা মিসলেনিয়াসে যারা প্রিপারেশন নিচ্ছে, মিসলেনিয়াসের জিকেতেও আসার সম্ভাবনা আছে, বা এটা রিপোর্ট রাইটিং এ আসার সম্ভাবনা রয়েছে, বা যদি আগের প্যাটার্নের মতো এসআই যদি করে, তাহলে সেই ক্ষেত্রে যদি কোশ্চেন দেয় তাহলে এই টপিকটা এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখে নাও যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, যে প্রোগ্রামিং এর মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে কৃত্রিম মেধা। এটি এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায়, যেমন কারো কথা বুঝতে পারা,
সিদ্ধান্ত নেওয়া, দেখে চিনতে পারা ইত্যাদি। এক কথায় মেশিন লার্নিং এর জনক হচ্ছে জন ম্যাকার্থে। অর্থাৎ রোবট বা কম্পিউটার যেটা থাকবে সেইটাকে, কম্পিউটারকে মানুষের মতো কি করাবে, যে মানুষের মতো কাজ করাবে, এটা সেই একটা সফটওয়্যার বা একটা টেকনোলজি, সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভালো দিক কি, যে ত্রুটিপূর্ণ কাজগুলো সহজেই দ্রুত সমাধান করে দেয়। যেগুলো এররমূলক কাজ মনে হবে, অর্থাৎ একদম নির্ভুলভাবে করতে হবে, ঠিক আছে, কোনো জটিল সার্জারি বা অপারেশন, এই সমস্ত জিনিস যেগুলো হয়তো মানুষের কি তো খুব দ্রুত কাঁচি চালাতে হবে বা কিছু একটা করতে হবে, সেই রকম জিনিসের ক্ষেত্রে এদেরকে ইনপুট করে দেওয়া টেকনোলজি কি হবে, সেই সময়েই বা ঠিক মতোই করবে, কিন্তু একটা মানুষের দ্বারা মানে অতটা নির্ভুলভাবে অ্যাকিউরেট ভাবে করা সম্ভব নয়। তাই ত্রুটিপূর্ণ কাজগুলো সহজে দ্রুত সমাধান করে দেয়। ভয়েস টেকনোলজির মাধ্যমে ব্যবহার করা যায়, ভয়েস টেকনোলজি ভয়েসের মাধ্যমে ইউজ করা যাবে। অ্যামাজন অ্যাসিস্ট্যান্ট, গুগল মাই অ্যাসিস্ট্যান্টের মতো সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল সহকারী হিসেবে কাজ করে। শিক্ষা বিজ্ঞান, চিকিৎসা, মহাকাশ গবেষণা যে কোনো ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে যে কোনো ধরনের তথ্য দিয়ে সাহায্য করে। যেমন চিকিৎসা ক্ষেত্রে এক্স রে বা এমআরআই এর ছবি দেখে নির্ভুল ডায়াগনোসিস করতে পারে। একটানা মানুষ 7 থেকে 8 ঘন্টা কাজ করলেও 24 ঘন্টায় সাহায্য পাওয়া যাবে এর মাধ্যমে। মানুষ কি হয়েছে, একটানা 7 থেকে 8 ঘন্টা করতে পারবে, তারপরে একটা কি আসবে, যে টায়ার্ডনেস আসবে, ক্লান্তি আসবে, কিন্তু এরা কি করবে, 24 ঘন্টায় কাজ করতে পারবে। দৈনন্দিন জীবনে ঝুঁকিপূর্ণ কাজে বা বা হচ্ছে যে যে জিনিসগুলো ঝুঁকিপূর্ণ, হয়তো রিস্ক আছে, সেই রকম জায়গাতে পক্ষপাতহীনভাবে সিদ্ধান্ত নিতে, নিরাপত্তা, সব ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবদান অপরিসীম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খারাপ দিক কি, তাহলে খারাপ দিক কি হবে, ভালো দিক তো আছে। খারাপ দিক কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিস্টেমগুলোতে নেতিবাচক তথ্য প্রদান করে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে অন্যায় ফলাফল দিতে পারে। অর্থাৎ দেখো, যে কম্পিউটার হোক বা যে টেকনোলজি যাই আবিষ্কার করা হোক না কেন, মানুষের থেকে তেজ হলেও জিনিসটাকে তৈরি করছে তো মানুষই। তার মানে মানুষ কি করছে, যে এটাকে মধ্যে ইনপুট করছে, অর্থাৎ সেই সিস্টেমে যদি মনে করা যায় যে নেতিবাচক কোনো কিছু প্রদান করা যাবে নেগেটিভ, এবং সেটাকে ভুল কাজে ব্যবহার করা হবে, তাহলে ওরা তো মেশিন, যা প্রোগ্রাম করা হবে তাই করবে। তাই এর মাধ্যমে কি হয়েছে, যে খারাপ উদ্দেশ্য বা নেতিবাচক তথ্য প্রদানের মাধ্যমে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে অন্যায় ফলাফল দিতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেহেতু কাজ স্বয়ংক্রিয় এবং অনেক মানুষের কাজ একা করতে পারে, তাই বিপুল পরিমাণে কর্মসংস্থানের অভাব হবে। এটা একটা ব্যাপার, যে প্রচুর, তাহলে কি হবে, প্রত্যেকটা কোম্পানি চাইবে তাদের প্রফিট করতে, সেই হিসেবে কি করবে, লেবার কস্ট কমানোর জন্য কি করবে, কর্মী ছাঁটাই করবে। সিস্টেমগুলি বিপুল পরিমাণে ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে ও সংরক্ষণ করতে পারে, যা অপব্যবহার করতে পারে। ঠিক আছে, প্রচুর পরিমাণে পার্সোনাল ইনফরমেশন সেগুলো সংরক্ষণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার অপব্যবহার হতে পারে। এর উপর বেশি নির্ভরশীল হওয়ায় মানুষের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা বা সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা হারাবে। অর্থাৎ এই সব কিছু করছে, তাহলে মানুষ আর ভাবনা শক্তি, চিন্তা শক্তি কিছু করবে না, হারিয়ে যাবে। সাইবার ক্রাইম বা হচ্ছে ডেটা লঙ্ঘনে ঝুঁকি বাড়বে। যান্ত্রিক নির্ভর হওয়ায় মানুষের মধ্যে বিভিন্ন অনুভূতি বা আবেগ, সেই সমস্ত জিনিসগুলো হারিয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমগুলি মানুষের তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে পারে, তাই তাদের কাজের ছুটির জন্য জবাবদিহি করা কঠিন হবে। আধুনিক সভ্যতা ও অগ্রগতির যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি যুগান্তকারী আবিষ্কার, যা মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে। কিছু নেতিবাচক দিকগুলো বাদ দিয়ে যথাযথ ব্যবহার করলে অবশ্যই মানব কল্যাণের জন্য এর অবদান অপরিসীম। তাহলে আমরা একটা 3 নম্বরে দেখালাম বা 4 নম্বরে দেখালাম, এবং একটা ফুল 10 মার্কস, যদিও 10 মার্কস এটা কেটে কেটে আছে, 2+4+4 এইভাবে দেওয়া আছে, এইটার আনসার দেখালাম। আর একটা কোশ্চেন, যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রধান 3টি কারণ লিখুন। 3 নম্বর আছে উডের ডেসপ্যাচ নীতির মূল বক্তব্য কি ছিল। 2 নম্বর আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর অবদান আলোচনা করুন। 5 নম্বর আছে। অর্থাৎ সমস্ত জিনিসটাই এখানে আলোচনা করছি, 10 নম্বরের হোক, 5 নম্বরের হোক, 2.5 নম্বরের বা 3 নম্বর বা 2 নম্বরের, যেমন করে যদি দেয়, তাহলে কতটুকু কেমন কি লিখতে হবে। তাহলে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণ নোট এইরকম পয়েন্ট না করলেও হবে, শুধু জাস্ট এক লাইন হিসেবে লিখলেও হবে। তাও ধরো এই কোশ্চেনটা যদি 5 নম্বর হিসাবেও আসে, সেই কারণে যে আমি এরকম লিখলাম, যে রাজনৈতিক কারণ, 1 নম্বর যে রাজনৈতিক কারণ, যে সত্য বিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে বিভিন্ন দেশ, সরি, বিভিন্ন দেশীয় রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়, ফলে বিভিন্ন রাজারা বিদ্রোহ শুরু করে। মানে পলাশী যুদ্ধর পর থেকে, 1757 সালের পর থেকে, পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তারপরে হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, তারপরে তোমার সত্যবিলোপ নীতি, এই সমস্ত অজুহাতে 1 নম্বর কি, যে তারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেয় রাজ্যগুলোকে, তার জন্য ওটা দেশীয় রাজারা খেপে যায়। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ, যে পলাশী যুদ্ধের পর থেকে বিভিন্ন অজুহাতে প্রচুর পরিমাণ সম্পত্তি লুট করা হয়, যার ফলে একবার 76 মন্বন্তর দুর্ভিক্ষ ঘটে।
তিন নম্বরে সামাজিক কারণ কি, অস্পৃশ্যতা, ধর্মান্তরিত, ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং সর্বোপরি এনফিল্ড রাইফেল নামক বন্দুককে কেন্দ্র করে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ শুরু হয়। এখানে টু দা পয়েন্ট আনসার লেখা ভালো, তিনটে বললে তিনটে লেখাই উচিত, পয়েন্ট না করলেও হবে, শুধু এক লাইন 1 2 3 তিনটে কারণ দিয়ে এইভাবে লিখলেও হবে, অসুবিধা নেই। পরের কোশ্চেন ছিল যেটা, সেটা হচ্ছে উডের ডেসপ্যাচ নীতি কি বা মূল বক্তব্য কি। এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকছে যে উডের ডেসপ্যাচ নীতির মূল বক্তব্য কি, 2 নম্বর আছে বা 2.5 নম্বর ধরে নাও টিকা আকারে, তাহলে কতটুকু কি লিখবে। এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর অবদান আলোচনা করুন, এই ব্যাপারটা আমি আলোচনা করছি, কিন্তু তোমরা বাড়িতে নিজেরা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সমস্ত নেতাদের বলিষ্ঠ অবদান রয়েছে তার মধ্যে মহাত্মা গান্ধী অন্যতম। তিনি সমস্ত জাতীয় আন্দোলনের আগে বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহগুলো দমন করেছিলেন, নীল চাষীদের বিরুদ্ধে গুজরাটের খিদে সত্যাগ্রহ, তারপরে তার সর্বভারতীয় আন্দোলনকে যে রাওলাট আইন, অন্ধ আইনের বিরুদ্ধে, রাওলাট আইনের বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন। ঠিক আছে, এরপরে হচ্ছে জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করেন, মানে যেমন অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, এবং ভারতের সমস্ত মানুষকে, সাধারণ মানুষকে দেশীয় বা জাতীয়তা বোধে মানে একটা কি বলে পরিচয় এনে দেয়, যে হতে সাহায্য করে। এবং আরো একটা জিনিস, যে তিনি যখন বুঝেছিলেন যে জাতীয়তাবোধ যে ব্যাপারটা বা কেন আমাদের স্বাধীনতা চাই সেই জিনিসটা বোঝার জন্য মানুষের প্রকৃত শিক্ষার দরকার আছে, তখন তিনি একটা লম্বা বিরতি নেন আইন অমান্য আন্দোলনের পরে। এবং তিনি যে বিভিন্ন মানুষের শিক্ষার ব্যাপারটা বা হচ্ছে নারী শিক্ষার প্রসারটাকে তিনি ভালোভাবে বুঝেছিলেন, যে তাদের দরকার আছে নারী শিক্ষার প্রসার, বা যারা অস্পৃশ্য ছিল বা হরিজন সম্প্রদায়, সেই সমস্ত মানুষদের জন্য তিনি লড়াই করেন, নিচু শ্রেণীর মানুষের জন্য। এবং সেই সঙ্গে স্বাবলম্ব যে ব্যাপারটা, যেমন চরকা কাটা, তারপরে হচ্ছে ডান্ডি অভিযান, এইসবের মাধ্যমে তিনি শিখিয়েছিলেন যে মানুষকে নিজেকে স্বাবলম্বী হতে হবে, অর্থাৎ নিজের খাবার বা নিজের জামা কাপড় নিজেই তৈরি করতে হবে। অর্থাৎ আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই যে স্বাধীনতা সংগ্রামের ব্যাপারটাকে তিনি অন্যভাবেও দেখেছিলেন, অর্থাৎ সামাজিক বা শিক্ষাগত দিক থেকে যে সমস্ত অভাবগুলো রয়েছে বা সমস্যাগুলো রয়েছে, সেই সমস্ত ব্যাপারটাকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তিনি রিলেট করতে পেরেছিলেন, যেটা অন্যান্যরা হয়তো করতে পারেননি। যেমন হয়তো আহ সবাই এক বাক্যে যদি সবাইকে বলা হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি মহাত্মা গান্ধী, তো অবভিয়াসলি সবাই চুজ করবে কি যে নেতাজি সুভাষচন্দ্র বসু। বা মহাত্মা গান্ধীর সম্পর্কে অনেক নেগেটিভ ইম্প্যাক্টও আছে, মানে অনেকে অনেকে বিভিন্ন রকম কথা বলে, সে অত তর্ক বিতর্কে যেতে চাই না। তবে একটা জিনিস কি, যে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র ভারতের স্বাধীনতাই চেয়েছিলেন, মন প্রাণ থেকে তিনি চরমপন্থী ছিলেন, এবং শুধুমাত্র স্বাধীনতা অর্জনের জন্যই তিনি লড়াই করে গেছেন, যে স্বাধীনতা চাই যে যেন তেন প্রকারণ। মহাত্মা গান্ধী একটু চেয়েছিলেন কি, যে শুধুমাত্র স্বাধীনতা নিয়ে কি হবে, তার কারণ যেখানে দেশের মানুষ প্রকৃত শিক্ষিত নয়, শিক্ষিত হয়নি, অর্থাৎ নারীর অগ্রগতি হয়নি, মানুষের শিক্ষার অগ্রগতি হয়নি, এখনো অস্পৃশ্যতা বা বিভিন্ন সমস্যাগুলো রয়েছে বা গ্রাম্য সমস্যাগুলো রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে গোড়া থেকে নির্মূল করতে চেয়েছিলেন। ঠিক আছে, এখন এগুলো তর্ক বিতর্কমূলক ব্যাপার, তো কম্পিটিটিভ এক্সামিনেশন ক্ষেত্রে যেমন আসবে সেখানে আমাদের নিরপেক্ষভাবে এই জিনিসগুলো আলোচনা করা উচিত। তো সেই জিনিসগুলো বললাম, এইগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো যারা অসুবিধা নেই, যারা পরীক্ষা প্রস্তুতিতে জয়েন করতে চাইছো শুধু কেপিএসআই মেন স্পেশাল ব্যাচে অথবা 1131 ডব্লিউপিএসআই, দুটো আলাদা আলাদা ব্যাচ, কেউ যদি চাও যে কনফিউশনের মধ্যে আছো কেপিএসআই পাস করবে কি করবে না, তাই চাইলে দুটোতে কম্বাইন্ডে অ্যাডমিশন নিতে পারো, সেই ক্ষেত্রে ফিস অনেকটাই কম হবে। কেপিএসআই মেন স্পেশাল ব্যাচে যেমন হচ্ছে 2,500 টাকা ফিস, ডব্লিউপিএসআই যেমন হচ্ছে এটা তো তোমার হচ্ছে 3500 টাকা ফিস। তা বলে দুটোতে জয়েন করলে তোমার সেই ক্ষেত্রে 6,000 টাকা লাগবে না, সেক্ষেত্রে দুটোতে জয়েন করলে 4,000 টাকা লাগবে কি 4,500 টাকা লাগবে। ঠিক আছে, সেটা বলে দেবো।